মা, এই অল্প কয়টা ভাত খেয়ে নে। কিন্তু মা, তোমরা কি খাবে? আমাদেরকে নিয়ে ভাবিস না মা, আমরা আজকের দিনটা পানি খেয়ে কাটিয়ে দিতে পারবো। বাড়িতে কেউ আছো? আমাকে কিছু খেতে দাও, আমি ভীষণ ক্ষুধার্ত। বাবা, আমি 3 দিন ধরে কিছুই খাইনি, দয়া করে আমাকে কিছু খেতে দাও। কি বলবো বাবা, আমরাও আজকে না খেয়ে আছি, শুধু মেয়েটার জন্য অল্প একটু খাবার রাখা আছে। বাবা, তুমি খাবারটা ওনাকে দিয়ে দাও, আমি না হয় আজকের দিনটা তোমাদের সাথে পানি খেয়ে কাটিয়ে দেব। এই নিন বাবা, আপনি এইটুকু খাবার খেয়ে নিন। সৃষ্টিকর্তা তোমাদের ভালো করুক, তোমরা নিজেরা ক্ষুধার্ত থাকা সত্ত্বেও না খেয়ে আমাকে খেতে দিয়েছো। এই নাও, এই মিষ্টি কুমড়ার বীজটা তোমাদের কাছে রাখো। ভালো একটা জায়গা দেখে বীজটা রোপণ করে দিও, দেখবে তোমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ বাবা। এই নে মা, কুমড়োর বীজটা তোর কাছেই রাখ, বিকেল বেলায় বাড়ির আঙিনায় লাগিয়ে দিস। আমি দেখি আজকে কোনো কাজ পাই কিনা। বিকেল হলেই ছুটকি তার মাকে নিয়ে বাড়ির আঙিনায় মিষ্টি কুমড়োর বীজটা লাগিয়ে দেয়। কিরে মা ছুটকি, বিকেল বেলায় কুমড়োর বীজটা বাড়ির আঙিনায় লাগিয়েছিলি? হ্যাঁ বাবা, লাগিয়েছি। অনেক রাত হয়েছে, তোমাদের বাবা মেয়ের কথা শেষ হলে এবার ঘুমাতে চলো। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। দেখতে দেখতে বীজ থেকে চারা বের হয়ে অনেকটা বড় হয়ে যায়। দেখেছো বাবা, কুমড়ো গাছটা অল্প কিছুদিনের মধ্যে কত বড় হয়ে গেছে। হ্যাঁ রে মা, সবকিছু সৃষ্টিকর্তারই দয়া, তিনি চায় হয়তো আমাদের দুঃখ কিছুটা কমে যাক। মা, আজকে কিন্তু আমাকে কুমড়ো পাতার বড়া করে দিতে হবে। ঠিক আছে মা, করে দেব। এভাবে আরো কিছুদিন কেটে যায়, আর কুমড়ো গাছটাতেও বেশ অনেকগুলো কুমড়ো ধরেছে। কি ব্যাপার জসিম ভাই, শুনলাম তোমার বাড়ির কুমড়ো গাছটা নাকি বেশ ভালো কুমড়ো ধরেছে, তা আমার কাছে একটা বিক্রি করবে নাকি? হ্যাঁ ওসমান ভাই, ঠিকই শুনেছ, কিন্তু তুমি আবার প্রতিবেশী, তোমাকে তো আমি একটা কুমড়ো এমনিতেই খাওয়াতে পারি। চলো আবার বাড়িতে চলো। এই নাও ওসমান ভাই। এ কি জসিম ভাই, তুমি তোমার গাছের সবচাইতে বড় কুমড়োটা আমাকে দিয়ে দিলে? আরে ভাই নিয়ে যাও, আর এমনিতেও এত বড় কুমড়ো আমরা একদিনে খেতে পারবো না। বলছি কি জসিম ভাই, যেহেতু তোমার গাছটায় অনেকগুলো কুমড়ো ধরেছে, তাই তুমি কিছু কুমড়ো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করো, আর পারলে আমার কাছেও কিছু পাইকারি দামে বিক্রি করো। আমি সেগুলো শহরে নিয়ে গিয়ে বিক্রি করব, এতে করে তোমারও আর্থিক অবস্থা অনেকটা ভালো হয়ে যাবে। তা অবশ্য তুমি ঠিকই বলেছ। তাহলে কি কাল সকালে আমি আসবো? ঠিক আছে ভাই, কাল সকালে চলে এসো। বাবা, কুমড়োটা তো ভীষণ ভারী, এটা নিয়ে তো আমি হাঁটতেই পারছি না। দেবা, কুমড়োটা আবার কাছে দেবা, দে। আরে সত্যিই তো, কুমড়োটা তো ভীষণ ভারী, মনে হয় এটা পরিপক্ত হয়েছে। ফাতেমা, কুমড়োটাকে ঘরে রেখে আসো, এটা থেকে ভালো বীজ পাওয়া যাবে।
কি ব্যাপার ওসমান ভাই, এত দেরি করে আসলে যে? আর তোমাকে এমন মন মরা দেখাচ্ছে কেন? আর বলো না জসিম ভাই, বাড়ির দলিলটা জমা দিয়ে মোড়লের কাছ থেকে বেশ কিছু টাকা ব্যবসা করার জন্য নিয়েছিলাম, কিন্তু ব্যবসায় লোকসান হওয়াতে সবগুলো টাকা শেষ হয়ে যায়। এদিকে ধার পরিশোধ করারও সময় হয়ে গেছে। তাই মোড়ল এসে জানায় 1 সপ্তাহের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে বাড়ি ছেড়ে দিতে হবে। এটা তো খুব খারাপ খবর। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। চিন্তা করো না ওসমান ভাই, যতদিন না মোড়লের ধার পরিশোধ করার মতো টাকা হচ্ছে ততদিন তুমি আমার সবগুলো কুমড়ো বিক্রি করে টাকাগুলো তোমার কাছে জমিয়ে রেখো। সময় মতো মোড়লের ধারটা পরিশোধ করে দিও। কিন্তু তুমি কি বিক্রি করবে? আমাদের নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আগে মোড়লের হাত থেকে তোমার বাড়িটা বাঁচাও। সত্যি ভাই, তোমার এই উপকার আমি কোনো দিনই ভুলতে পারবো না। বাবা, ওসমান চাচাকে কুমড়ো দেওয়ার পরেও তো অনেকগুলো কুমড়ো রয়ে গেছে। চলো না, আমরাও কিছু কুমড়ো বাজারে বিক্রি করে আসি। আচ্ছা মা, চল। এই মিষ্টি কুমড়ো নিয়ে যাও, মিষ্টি কুমড়ো। খুব ভালো ভালো মিষ্টি কুমড়ো, একটা খেলেই প্রত্যেকদিন খেতে ইচ্ছে করবে। প্রতি পিস শুধুমাত্র 50 টাকা। আমাকে একটা দাও তো দেখি, আমাকেও একটা দাও, আমাকেও একটা দাও, আমাকেও দাও, হ্যাঁ হ্যাঁ আমাকেও দাও। সবাই শান্ত হও, এক এক করে সবাই পাবে। দেখলে তো বাবা, কিভাবে সবগুলো কুমড়ো এক নিমিষে বিক্রি হয়ে গেল। সত্যি ছুটকি, আমি তোর বাবা হয়েও এত ভালোভাবে কখনো সবজি বিক্রি করতে পারিনি। বলছি বাবা, আজ তো আমাদের ভালোই আয় হয়েছে। চলো আমরা বরং এই টাকাগুলো দিয়ে 1 সপ্তাহের জন্য বাজার করে নিয়ে যাই, যাতে করে কাল থেকে ওসমান চাচা আরো বেশি করে কুমড়ো নিতে পারে। ঠিক বলেছিস মা, চল চল। এ কি ভাবি, হঠাৎ আমাদের বাড়িতে? আর আপনি এভাবে কান্না করছেন কেন? ভাইজান, আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। কি হয়েছে ভাবি? আপনার ভাই বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পর আবারও মোড়লের লোকেরা এসে আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে বলল, যতদিন না ধার পরিশোধ করব ততদিন আমরা বাড়িতে যেন না থাকি। এ কি বলছেন? এটা তো খুব চিন্তার ব্যাপার। তখন ওসমানও শহর থেকে কুমড়োগুলো বিক্রি করে ফিরে আসে। এ কি নাজমা, তুমি এখানে? আর তুমি কাঁদছো কেন? নাজমা তখন ওসমানকে সব কথা জানায়। জসিম ভাই, এখন কি হবে? আমি তো সব হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম। চিন্তা করো না ভাই, যতদিন না তুমি মোড়লের সব ধার পরিশোধ করে বাড়িটা ছাড়িয়ে নিচ্ছ ততদিন তোমরা দুজনেই আমাদের বাড়িতে থাকবে, কেমন? সত্যি জসিম ভাই, আমি জানি না কিভাবে তোমার এই ঋণ শোধ করব। পরের দিন থেকে ওসমান একাই শহরে গিয়ে সবগুলো কুমড়ো বিক্রি করতে থাকে। এতে করে কয়েক দিনের মধ্যে মোড়লের ধারের অর্ধেকটা টাকা জমা হয়ে যায়। মোড়ল মশাই সর্বনাশ হয়ে গেছে। কি হলো? তুই এমন করছিস কেন? মোড়ল মশাই, আপনার কথা মতো আমরা ওসমান আর তার বউকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর জসিম তাদেরকে তার বাড়িতে থাকতে দিয়েছে, আর ওসমান জসিমের গাছের কুমড়োগুলো শহরে নিয়ে গিয়ে বিক্রি করে আপনার ধারের অর্ধেকটা টাকা জমিয়ে ফেলেছে। এসব তুই কি বলছিস? এভাবে চলতে থাকলে তো ওসমান কয়েকদিনের মধ্যেই আমার সব ধার পরিশোধ করে তার বাড়িটা ছাড়িয়ে নেবে। না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আমাকে যেভাবেই হোক ওসমানের বাড়িটা তার কাছ থেকে হাতিয়ে নিতেই হবে। কিন্তু কিভাবে?
তোরা হয়তো ভুলে যাচ্ছিস, আমার চোখ একবার যার জমির ওপরে পড়ে সে জমি আমার করে ছাড়ি। শোন, যেহেতু ওসমান জসিমের গাছের কুমড়োগুলো বিক্রি করেই আমার ধারের টাকাটা জমাচ্ছে, তাহলে তুই আজ রাতে গিয়ে জসিমের কুমড়ো গাছটা পুরো ছাই করে ফেলবি। তাহলে দেখব বেটা ধারের সবগুলো টাকা কোথা থেকে আনে। সত্যি মোড়ল মশাই, আপনার বুদ্ধির প্রশংসা করতেই হচ্ছে। আর আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, সময় মতো কাজ হয়ে যাবে। কি ব্যাপার ওসমান ভাই, আজ কুমড়োগুলো কেমন বিক্রি হলো? খুব ভালোই বিক্রি হয়েছে জসিম ভাই, আর তোমার কুমড়োগুলো শহরে বেশ চাহিদাও রয়েছে। ও, তাহলে তো ভালো খবর। আমিও বরং কাল থেকে তোমাকে সাহায্য করব, এতে করে তোমার ওপর থেকে আরো কিছুটা চাপ কমবে। না না জসিম ভাই, তুমি এমনিতেও আমার জন্য অনেক কিছু করেছো, আবার কষ্ট করে আমার সাথে শহরে গিয়ে কুমড়ো বিক্রি করতে হবে না। আরে ভাই, এভাবে বলছো কেন? তোমার কাজ মানে তো আমারও কাজ, আর আমার এভাবে বসে থাকতে ভালো লাগছে না। ঠিক আছে, তোমার যা ইচ্ছে। এখন বাড়িতে চলো, ভীষণ ক্ষুধা পেয়েছে। ঘুমা ঘুমা, ভালো করে ঘুমা। কাল সকালে উঠে যা দেখবি তা দেখার পর তোদের পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। যাই, আর দেরি নয়, এক্ষুনি কাজটা শুরু করি। কুমড়ো গাছটায় দাও দাও করে আগুন জ্বলার কারণে সবার ঘুম ভেঙে গেল। তারা বাইরে এসে দেখে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, আর এসব দেখে সবাই বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। বাবা, আমাদের কুমড়ো গাছটায় কিভাবে আগুন লাগলো? জানি না রে মা। জসিম ভাই, এবার তো মনে হচ্ছে আমার বাড়িটার আশা ছেড়েই দিতে হবে। হাল ছেড়ে দিও না ভাই, দরকার প্রয়োজন হলে আমরা দুজন শহরে গিয়ে কাজ করে মোড়লের ধারের বাকি টাকাটা জোগাড় করে নিয়ে আসবো। এইসবে কোনো লাভ হবে না ভাই, আমার মনে হয় এই সব কিছু ওই শয়তান মোড়লটাই করেছে, যাতে করে আমি যেন তার ধারটা পরিশোধ করতে না পারি, আর এই সুযোগটা কাজে লাগিয়ে সে আমার বাড়িটা হাতিয়ে নিতে চায়। ভেঙে পড়ো না ভাই, কাল সকাল হলে কিছু একটা ভাবা যাবে। এখন ঘরে চলো। বলছি কি, আমি আর ভাবি রান্না বসিয়ে দিচ্ছি, তোমরা শহরে যাওয়ার আগে খেয়ে যেও। আচ্ছা ফাতেমা, ওই দিনের বড় কুমড়োটা কোথায়? ওটা তো ঘরেই রয়েছে। কুমড়োটা নিয়ে আসো তো, ওটা থেকে বীজ নিয়ে আবার কুমড়ো গাছ লাগাবো। এই নাও কুমড়ো। ওহ, এটা এত ভারী যে ঘর থেকে নিয়ে আসতে গিয়ে আমি একেবারে হাঁপিয়ে পড়েছি। দাও, আমার হাতে দাও। কুমড়োটার ভেতরে এতগুলো মুক্তো আসলো কোথা থেকে? বাবা, এবার তো মনে হয় আমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, আর ওসমান চাচার বাড়িটাও ছাড়িয়ে নেওয়া যাবে। ঠিক বলেছিস মা, এবার তোর ওসমান চাচার বাড়িটা ওই শয়তান মোড়লটার হাত থেকে বাঁচিয়ে নিতে পারবো রে মা, বাঁচিয়ে নিতে পারবো। কিন্তু জসিম ভাই, কোনো কিন্তু নয় ওসমান ভাই, এখন চলো বাজারে গিয়ে কিছু মুক্তা বিক্রি করে মোড়লের ধার পরিশোধ করে দিয়ে আসি। এরপর জসিম আর ওসমান কিছু মুক্তা বাজারে বিক্রি করে যে টাকা পায় তা দিয়ে মোড়লের ধার পরিশোধ করার জন্য চলে যায়। এই নিন মোড়ল মশাই আপনার টাকা। এ কি, এখনো তো 2 দিন বাকি আছে, আর এর মধ্যে সবগুলো টাকা পরিশোধ করে দিলি? আরে মোড়ল মশাই, আমি ধার পরিশোধ করে দেওয়াতে আপনি মনে হয় খুশি হননি? এসব কি বলছো? আমি কেন খুশি হব না? শুনেন মরণ মশাই, সৃষ্টিকর্তা যদি আমাদেরকে সাহায্য করে তাহলে আপনি সারা জীবন চেষ্টা করলেও কোনো কাজ হবে না। তুমি কি বোঝাতে চাইছো? ওসমান ভাই কি বোঝাতে চাইছে তা আপনি ভালো করেই বুঝেছেন, তাই আশা করি আপনি কারো সাথে এমনটা করবেন না আর। চলো ওসমান ভাই, চলো চলো।
জসিমের বাড়িটা মোড়লের হাত থেকে বাঁচাতে পেরে তারা সবাই ভীষণ খুশি। কিছুদিন পর জসিম সবগুলো মুক্তো বিক্রি করে সে আর ওসমান মিলে একটা ব্যবসা শুরু করে, আর বাকি টাকা দিয়ে গ্রামের গরিব দুঃখী লোকগুলোকে সাহায্য করতে থাকে।